একটি সম্পর্কের গল্প সবসময় নাটকীয় হয় না। অনেক সময় তার নিঃশব্দ, স্থির, বাইরে থেকে সম্পূর্ণরূপে স্বাভাবিক থাকে। দুজন মানুষ কথা বলছে, দেখা করছে, একসঙ্গে সময় কাটাচ্ছে, সব কিছু ঠিকঠাকই চলছে। তবুও অদৃশ্য কোথাও একটা অস্বস্তি যেন জমে থাকে। কেউ হয়তো প্রতি ছোট পরিবর্তনে আতঙ্কিত হয়ে পড়ে। একটু দেরিতেই রিপ্লাই এলেই মনে হয় ভালোবাসা কমে যাচ্ছে। আবার কেউ হয়তো অনুভব করে সম্পর্ক যত গভীর হচ্ছে তার ভেতরে তত বেশি শ্বাসরোধের অনুভূতি তৈরি হচ্ছে। কেউ কাউকে আঘাত করতে চায় না, কিন্তু খুব কাছে এলেই যেন নিজেকে হারিয়ে ফেলবে এই ভয়টা কাজ করে। তখন একটাই প্রশ্ন জাগে, এটা কি সত্যি ভালোবাসার সমস্যা, নাকি আমাদের ভেতরের এমন কোনো পুরানো আবেগগত প্রোগ্রাম কাজ করছে যার কথা হয়তো আমরা নিজেরাও জানি না। আমরা যেভাবে প্রথম সংযোগ শিখেছি, যেভাবে নিরাপত্তা বা অনিরাপত্তা অনুভব করেছি, সেগুলোই কি অজান্তে আজকের সম্পর্কের ভেতরে পুনরাবৃত্তি হচ্ছে? ভালোবাসা তখন শুধু অনুভূতির বিষয় থাকে না, এটি হয়ে ওঠে নিরাপত্তা খোঁজার এক গভীর, প্রায় জৈবিক একটি তাড়না। আর সেই তাড়নাই নির্ধারণ করে আমরা আঁকড়ে ধরব নাকি দূরে সরে যাব। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকে আমরা আলোচনা করছি অ্যাটাচড, যার লেখক হলেন আমির লেভিন এবং র্যাচেল হেলার। এই বইটি প্রেমকে কেবল আবেগ, রসায়ন বা ভাগ্যের খেলা হিসেবে দেখে না, বরং এটি সম্পর্ককে বোঝার জন্য ব্যবহার করে অ্যাটাচমেন্ট সায়েন্স এর সুগঠিত মনস্তাত্ত্বিক কাঠামো। লেখকরা ব্যাখ্যা করেন যে আমাদের প্রত্যেকের ভেতরে একটি অ্যাটাচমেন্ট সিস্টেম কাজ করে, যা সক্রিয় হয় যখন আমরা কারো সঙ্গে ঘনিষ্ঠ হই বা আবেগগতভাবে জড়িয়ে পড়ি। এই সিস্টেমটি নির্ধারণ করে আমরা সম্পর্কের সংকেতে কিভাবে প্রতিক্রিয়া জানাই। কেউ নিরাপদ ও স্থির থাকে, কেউ ক্রমাগত আশ্বাস খোঁজে, আবার কেউ ঘনিষ্ঠতা বাড়লেই নিজেকে রক্ষা করার জন্য দূরত্ব তৈরি করে। এই বইটি দেখায় যে এই ধরনগুলো কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং শৈশব ও প্রাথমিক সম্পর্কের অভিজ্ঞতার ভিত্তিতে গড়া একটা স্বাভাবিক প্যাটার্ন। আমরা প্রায়ই ভাবি ভুল মানুষকে বেছে নেওয়াই সমস্যার মূল, কিন্তু অ্যাটাচ আমাদের শেখায় যে নিজের অ্যাটাচমেন্ট স্টাইল না বুঝলে আমরা এই ধরনের একই রকমের আবেগগত গতিশীলতার মধ্যে বারবার জড়িয়ে পড়তে পারি। এই আলোচনায় আমরা বুঝতে পারি বা বুঝতে চেষ্টা করব কেন কিছু সম্পর্ক আমাদের গভীরভাবে টানে কিন্তু নিরাপদ লাগে না, কেন কিছু মানুষ আমাদের ভালোবাসলেও আমরা তাতে স্বস্তি পাই না, এবং কিভাবে সচেতনতা ও সঠিক নির্বাচন আমাদের এমন সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে যেখানে ভালোবাসা কেবল তীব্র নয়, বরং স্থিতিশীল, নিরাপদ এবং পরিণত। এখন আমরা বইটির প্রথম অংশে প্রবেশ করছি। পুরো বইটিকে 4টি বড় ভাগে সাজানো হয়েছে, যাতে সম্পর্কের জটিল বিষয়গুলো ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে ওঠে। আর এই প্রথম অংশ হলো ভিত্তি। যদি এখানে বলা ধারণাগুলো বুঝে নেওয়া যায়, তাহলে পরের সব আলোচনা যেন স্বাভাবিকভাবেই একটা জায়গা করে নেবে। আমির লেভিন ও র্যাচেল হেলার শুরুতেই একটা গভীর অথচ অস্বস্তিকর সত্য কথা বলেন। ভালোবাসা এলোমেলো নয়। আমরা যাদের ভালোবাসি, যেভাবে ভালোবাসি, এমনকি যেসব সম্পর্কে বারবার জড়িয়ে পড়ি, তার পেছনে রয়েছে একটি সুসংগঠিত আবেগগত নকশা বা ম্যাপ। লাভ ইজ নট র্যান্ডম, ইট ফলোস প্যাটার্নস। ভাবুন আপনি কারো সঙ্গে ধীরে ধীরে কাছাকাছি আসছেন। প্রথম দিকে সব কিছু হালকা এবং স্বতঃস্ফূর্ত লাগে, কিন্তু এক সময় আপনি খেয়াল করলেন যে তার ছোট ছোট আচরণ আপনার মনের ওপর অস্বাভাবিকভাবে প্রভাব ফেলছে। সে একটু দেরিতে উত্তর দিলে আপনার ভেতরে যেন অস্থিরতা জন্মায়। আবার
কেউ খুব বেশি কাছে চলে এলে হঠাৎ যেন শ্বাসরোধের মতো অনুভূতি হয়। এই প্রতিক্রিয়াগুলো কি কেবল ব্যক্তিত্বের পার্থক্য, নাকি এর পেছনে কাজ করছে শরীর ও মনের গভীরে গড়ে ওঠা কোনো প্রাচীন ব্যবস্থা? লেখকরা বলেন যে আমাদের সবার ভেতরে একটা অ্যাটাচমেন্ট সিস্টেম আছে, একটি জৈবিক এবং স্নায়বিক প্রক্রিয়া যা স্বয়ংক্রিয় হয় যখন আমরা কারোর সঙ্গে আবেগগতভাবে যুক্ত হই। এটি সেই একই সিস্টেম যা একসময় শিশুকে তার যত্নদাতার কাছে টেনে রাখত নিরাপত্তার জন্য। বড় হয়ে সেই সিস্টেমই নতুন রূপে কাজ করে, এবার সঙ্গীর কাছে নিরাপত্তা খোঁজার জন্য। তাই যখন সম্পর্কের ভেতরে দূরত্ব হয়, তখন সেটি কেবল মন খারাপের বিষয় থাকে না, শরীরও সেটিকে বিপদ হিসেবে নেয়। আবার যখন সঙ্গী স্থির ও নির্ভরযোগ্য থাকে, তখন আমাদের স্নায়ুতন্ত্র শান্ত থাকে। এই প্রথম অংশে লেখকরা দেখান যে প্রাপ্তবয়স্ক প্রেম আসলে শৈশবের বন্ডিং প্যাটার্নের একটা দীর্ঘ ছায়া। যদি কেউ এমন পরিবেশে বড় হয় যেখানে আবেগকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার ভেতরে গড়ে ওঠে নিরাপদ সংযোগের বিশ্বাস। আর যদি অনিশ্চয়তা, অস্থিরতা বা দূরত্ব থাকে, তাহলে সেই অনিরাপত্তার রং লেগে যায় ভবিষ্যতের সম্পর্কেও। ফলস্বরূপ দাঁড়ায় আমরা প্রায় অজান্তেই এমন মানুষের দিকে ঝুঁকে পড়ি যারা আমাদের পুরনো পরিচিত অনুভূতিগুলোকে আবার জাগিয়ে তোলে, যদিও সেগুলো সবসময় সুখকর নয়। এই অংশে বইটি 3টি প্রধান অ্যাটাচমেন্ট স্টাইল তুলে ধরে: সিকিওর, অ্যানশিয়াস এবং অ্যাভয়েডেন্ট। সিকিওর মানুষরা ঘনিষ্ঠতায় স্বস্তি খুঁজে পায়, তারা ভালোবাসাকে ভয় পায় না, আবার হারানোর আতঙ্কেও ভেঙে পড়ে না। অ্যানশিয়াস মানুষেরা গভীর সংযোগ চায়, কিন্তু সেই সংযোগ হারানোর সম্ভাবনায় অস্থির হয়ে ওঠে। অ্যাভয়েডেন্ট মানুষরা স্বাধীনতা ও আত্মনির্ভরতাকে এত গুরুত্ব দেয় যে খুব বেশি ঘনিষ্ঠতা এলে তারা অচেতনভাবে দূরত্ব তৈরি করে নেয়। এই 3টি ধরন কোনো লেবেল নয়, এগুলো হলো ভিন্ন ভিন্ন নিরাপত্তা খোঁজার কৌশল। বইটির এই প্রথম অংশ আমাদের একটি মুক্তি দেয়। সমস্যা এই নয় যে আমরা ভালোবাসতে জানি না, সমস্যা হলো আমরা ভালোবাসাকে যেভাবে ব্যাখ্যা করি, যেভাবে প্রতিক্রিয়া জানাই, তা আমাদের ভেতরের পুরনো ম্যাপ দ্বারা প্রভাবিত হয়। কেউ একটু দেরিতে ফিরলে তা কারো কাছে সামান্য ব্যাপার, আবার কারো কাছে তা প্রত্যাখ্যানের একটা সংকেত। কেউ ঘনিষ্ঠতা বাড়ালে আনন্দ পায়, আবার কেউ সেটিকে নিজের স্বাধীনতার হুমকি মনে করে। এই পার্থক্যগুলো ব্যক্তিগত ব্যর্থতা না, এগুলো ভিন্ন অ্যাটাচমেন্ট প্যাটার্নের ফল। এই প্রথম অংশ শেষ হতে হতে আপনি বুঝতে শুরু করবেন যে ভালোবাসা কেবল অনুভূতি নয়, এটা একটা নিরাপত্তার ভাষা। আর আমরা প্রত্যেকে সেই ভাষা একটু ভিন্ন ভিন্নভাবে শিখেছি। সামনে বাকি বইটির 3টি অংশে আমরা দেখব যে এই ভিন্ন ভিন্ন ভাষাগুলো কিভাবে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়, কিভাবে ভুল বুঝাবুঝি তৈরি করে এবং কিভাবে সচেতনতা আমাদেরকে ধীরে ধীরে আরও নিরাপদ সংযোগের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু তার আগে এই ভিত্তিটুকু মনে রাখা অত্যন্ত জরুরি: আমরা যেমন ভালোবাসি তা কাকতালীয় কোনো বিষয় না, তা আমাদের ইতিহাস, আমাদের স্নায়ুতন্ত্র এবং আমাদের প্রথম শেখা নিরাপত্তার গল্পের সঙ্গে গভীরভাবে জড়িত। এখন আমরা বইটির 2য় অংশে প্রবেশ করছি, যেখানে তত্ত্ব হঠাৎ করে খুব ব্যক্তিগত হয়ে ওঠে। প্রথম অংশে আমরা বুঝেছিলাম যে ভালোবাসার পেছনে একটা অ্যাটাচমেন্ট সিস্টেম কাজ করে, কিন্তু এই অংশে এসে আমরা দেখতে শুরু করি যে সেই সিস্টেম আমাদের প্রত্যেকের জীবনে আলাদা আলাদা রূপ নেয়। এখানেই প্রশ্নটি তীব্র হয়ে ওঠে: আমি কিভাবে ভালোবাসি? কল্পনা করুন এমন একজন মানুষকে যে সম্পর্কের ভেতরে গভীর সংযোগ বা কমিউনিকেশন চায়। তার কাছে ভালোবাসা মানে ঘনিষ্ঠতা, নিয়মিত যোগাযোগ, অনুভূতির স্পষ্ট প্রকাশ। সে যখন ভালোবাসে তখন সত্যিই মন খুলে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার ভেতরেই এক ধরনের অস্থিরতা লুকিয়ে থাকে। প্রিয় মানুষটি একটু চুপ থাকলেই তার মনে অনেক প্রশ্ন জাগে: সব ঠিক আছে তো?
রিপ্লাই দেরি হলে বুকের ভেতরে হালকা টান পড়ে। সে হয়তো নিজেকে বোঝায় যে এত ভাবার কিছুই নেই, কিন্তু তার ভেতরে স্নায়ুতন্ত্র ইতিমধ্যে সতর্ক সংকেত পাঠাতে শুরু করে দিয়েছে। তার অজান্তেই একটি ভয় কাজ করে। আমি কি যথেষ্ট? সে কি একদিন আমাকে ছেড়ে চলে যাবে? এই ধরনের অ্যাটাচমেন্টকেই বইটি বলে অ্যানশিয়াস। এখানে ভালোবাসা গভীর, কিন্তু নিরাপত্তা নড়বড়ে। মানুষটি আঁকড়ে ধরে কারণ তার কাছে সংযোগ মানে বেঁচে থাকা। অন্যদিকে আছে এমন কেউ যার কাছে স্বাধীনতা প্রায় অস্তিত্বের সমান। সে সম্পর্ক চায়, কিন্তু নিজের ভেতরের জায়গাটুকু অক্ষত রাখতে চায় আরও বেশি। কেউ খুব কাছে এলে, খুব দ্রুত আবেগ প্রকাশ করলে তার ভেতরে এক অদ্ভুত চাপ তৈরি হয়। সে হয়তো স্পষ্ট করে কিছু বলতে পারে না, কিন্তু ধীরে ধীরে একটু করে দূরে সরে যায়। ফোন কম করে, ব্যস্ততার অজুহাত বাড়ে, অনুভূতির আলোচনা এড়িয়ে যায়। সে নিজেকে বোঝায়, আমি তো কাউকে আঘাত করতে চাই না, শুধু একটু স্পেস দরকার। তার বিশ্বাস নিজের ওপর নির্ভর করাই সবচেয়ে নিরাপদ। ভালনারেবিলিটি তার কাছে ঝুঁকির মতো লাগে। এই ধরনটি অ্যাভয়েডেন্ট। এখানে ভালোবাসা আছে, কিন্তু দূরত্বও সমান শক্তিশালী। আর তারপর আছে এমন কিছু মানুষ যাদের উপস্থিতিতে সম্পর্ক যেন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। তারা ঘনিষ্ঠতায় অস্বস্তি বোধ করে না, আবার দূরত্বকেও ভয় পায় না। প্রয়োজন হলে তারা নিজের চাহিদা স্পষ্টভাবে বলে, আবার সঙ্গীর প্রয়োজনও মন দিয়ে শোনে। তারা নাটক তৈরি করে না, কিন্তু আবেগ এড়িয়ে যায় না। তাদের কাছে ভালোবাসা মানে স্থিরতা না, খুব তীব্র উত্থান পতনও না, না চরম অনিশ্চয়তা, বরং এক ধরনের শান্ত ধারাবাহিক নিরাপত্তা। এই ধরনটিকেই বলা হয় সিকিওর। এখানে ভালোবাসা মানে দৌড়ানো নয়, পালিয়ে যাওয়া নয়, বরং পাশাপাশি হাঁটা। এই অংশটি থেকে আমরা জানতে পারি যে আমরা প্রায়ই ভাবি সম্পর্কের সমস্যা অন্য মানুষের কারণে হয়, কিন্তু অনেক সময় সেই সমস্যা আমাদের নিজস্ব অ্যাটাচমেন্ট প্যাটার্নের সাথে গভীরভাবে জড়িত থাকে। কেউ যত বেশি রিঅ্যাসুরেন্স চায়, আরেকজন তত বেশি দূরত্ব চায়, এবং এই টানাপোড়েনেই তৈরি হয় ভুল বোঝাবুঝির একটি চক্র। বইটির এই অংশ আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা হয়তো প্রথমবারের মতো দেখি আমাদের ভালোবাসার ভঙ্গি আসলে কোনো অস্বাভাবিক বা আকস্মিক ব্যাপার নয়, এটি আমাদের নিরাপত্তার খোঁজার একটা কৌশল। এরপরে আমরা প্রবেশ করতে চলেছি এই বইয়ের তৃতীয় খণ্ডে। এখানেই সম্পর্কের গল্প হঠাৎ করে তীব্র হয়ে ওঠে। তত্ত্ব আর বাস্তবের মাঝের পর্দা সরে যায়, আর দেখা যায় যে দুজন মানুষ আসলে একই অনুভূতি থেকে কত ভিন্ন ভিন্ন পথে হাঁটছে। একজন গভীরভাবে সংযোগ চায়, তার কাছে ভালোবাসা নিয়মিত উপস্থিতি, স্পষ্ট আশ্বাস, অনুভূতির খোলামেলা বিনিময়। আরেকজনও ভালোবাসে, কিন্তু তার ভেতরে স্বাধীনতার তীব্র প্রয়োজন কাজ করে। খুব বেশি ঘনিষ্ঠতা এলেই তার মনে হয় যেন নিজের ভেতরের জায়গাটা সংকুচিত হয়ে আসছে। ফলে যা ঘটে তা ইচ্ছাকৃত নয়, কিন্তু প্রায় অনিবার্য। একজন যত কাছে আসতে চায়, আরেকজন তত অদৃশ্যভাবে দূরে সরে যায়। এই টানাপোড়েনের ভেতরেই জন্ম নেয় অ্যানশিয়াস অ্যাভয়েডেন্ট ট্র্যাপ। এখানে কেউ খারাপ নয়, তবু সম্পর্ক ক্লান্তিকর হয়ে ওঠে। প্রথমজন ভাবে সে আমাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, আর দ্বিতীয়জন ভাবে আমাকে একটু শ্বাস নিতে দাও। কাছাকাছি যাওয়ার প্রতিটি চেষ্টা ভুল বোঝাবুঝিতে রূপান্তরিত হয়, আর দূরত্বের প্রতি মুহূর্ত অ্যাবান্ডেন্টের ভয়কে আরও জাগিয়ে তোলে। ধীরে ধীরে এই সম্পর্কটি পরিণত হয়ে যায় এক অদ্ভুত দৌড়ে, যেখানে কেউ ধাওয়া করছে আর কেউ পালাচ্ছে। ফলাফল একই, মিসআন্ডারস্ট্যান্ডিং, ফ্রাস্ট্রেশন অর ইমোশনাল এক্সশন। এই অংশে বইটি প্রোটেস্ট বিহেভিয়ারের কথা বলে, যখন সরাসরি নিজের ভয় বা প্রয়োজন প্রকাশ না করে কেউ অভিমানী নীরবতাকে বেছে নেয়, ইচ্ছাকৃতভাবে দেরিতে উত্তর দেয়, ঈর্ষা দেখায়,
এবং সঙ্গীকে বারবার পরীক্ষা করতে চায়। এগুলো কেবল নাটকীয় আচরণ নয়, এগুলো এক সক্রিয় অ্যাটাচমেন্ট সিস্টেমের সংকেত, যা নিরাপত্তা খুঁজছে কিন্তু কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আরেকটি সূক্ষ্ম সত্য এখানে প্রকাশ পায়, আমরা প্রায়ই একই ধরনের মানুষের প্রেমে পড়ি, কারণ সেই আবেগগত পরিচিত অনুভূতিটাই আমাদের কাছে স্বাভাবিক লাগে। হয়তো সেই স্বাভাবিকতা শান্ত নয়, বরং অস্থির, তবুও সেটিই চেনা, সেটিই পরিচিত। ফলে সম্পর্ক ভাঙলেও প্যাটার্ন ভাঙে না। তবে এই অধ্যায় শুধু সংঘর্ষের ছবি আঁকে না, এটি দেখায় কমিউনিকেশন কিভাবে অ্যাটাচমেন্ট সিস্টেমকে শান্ত করতে পারে। যখন কেউ নিজের ভয়কে অভিযোগে নয়, ব্যাখ্যায় প্রকাশ করে, আর অন্যজন সেই কথাকে হুমকি নয়, অনুভূতি হিসেবে শোনে, তখনই সম্পর্কের ভেতরের নিরাপত্তা জন্ম নিতে শুরু করে। বিশেষ করে সিকিউর পার্টনারের উপস্থিতি এই গতিশীলতাকে বদলে দিতে পারে, কারণ সে না অতিরিক্ত আঁকড়ে ধরে, না অকারণে দূরে চলে যায়। তার স্থিরতা অন্যের অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করে। এই অংশের শেষে স্পষ্ট হয় যে অনেক টক্সিক সাইকেল আসলে চরিত্রের দোষ নয়, এটি অ্যাটাচমেন্ট মিসম্যাচ। আমরা একে অপরকে আঘাত করি না ইচ্ছায়, বরং ভিন্ন ভিন্ন নিরাপত্তা ভাষায় কথা বলার কারণে। আর সেই ভাষা বোঝার মুহূর্ত থেকেই পরিবর্তনের সম্ভাবনা শুরু হয়। এখন আমরা বইটির শেষ অংশে এসে দাঁড়িয়েছি, যেখানে বিশ্লেষণ থেমে যায় না, বরং দিক নির্দেশনার শুরু হয়। এতক্ষণ আমরা দেখেছি আমাদের অ্যাটাচমেন্ট প্যাটার্ন কিভাবে তৈরি হয়, কিভাবে সম্পর্কের ভেতরে সংঘর্ষ সৃষ্টি করে। কিন্তু এই অধ্যায়ে এসে লেখকরা এক গভীর আশ্বাস দেন, অ্যাটাচমেন্ট স্টাইল কোনো স্থায়ী পরিচয় না, এটি কোনো ভাগ্যের রায়ও না। ইট ক্যান ইভলভ। মানুষ যেমন অভ্যাস বদলাতে পারে, তেমনি আবেগগত প্রতিক্রিয়াও বদলাতে পারে, যদি সে নিজের ভেতরের সিস্টেমটাকে বুঝতে শেখে। যখন কেউ নিজের ট্রিগার চিনতে শুরু করে, কোন আচরণ তাকে অস্থির করে, কোন নীরবতা তাকে ভয় দেখায়, কোন ঘনিষ্ঠতা তাকে সরে যেতে বাধ্য করে, তখনই প্রথমবারের মতো সে নিজের প্রতিক্রিয়ার ওপর সচেতনতা অর্জন করে। সেই সচেতনা থেকেই জন্ম নেয় নতুন নির্বাচন। অভিযোগের বদলে স্পষ্টভাবে বলা, আমি এটা অনুভব করছি। নীরবতার বদলে খোলামেলাভাবে কথোপকথন করা। পরীক্ষা নেওয়ার বদলে সরাসরি প্রয়োজন জানানো। এই ছোট ছোট পরিবর্তনই ধীরে ধীরে অ্যাটাচমেন্ট সিস্টেমকে আরও শান্ত করে তোলে। লেখকরা আরও বলেন, সিকিউর পার্টনার বেছে নেওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি পরিণত বা ম্যাচিওর সিদ্ধান্ত। কারণ নিরাপদ মানুষের উপস্থিতি আমাদের ভেতরের অস্থিরতাকে বাড়ায় না, বরং সেটিকে স্থির করে তোলে। ডেটিংয়ের সময় যদি আমরা অ্যাটাচমেন্ট অ্যাওয়ারনেস নিয়ে এগোই, তাহলে শুধু কেমিস্ট্রি নয়, কনসিস্টেন্সিও গুরুত্ব পায়। তখন আমরা শিখি তীব্রতা সবসময় গভীরতার সমান নয়, আর নাটকীয় সবসময় ভালোবাসার প্রমাণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি এখানে হলো এটিই যে হেলদি লাভ অলওয়েজ ফিলস কাম। এটি সারাক্ষণ দৌড় করায় না, প্রমাণ করতে বাধ্যও করে না, কিংবা অকারণে উদ্বেগও বাড়ায় না। যদি কোনো সম্পর্ক আপনাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে বাধ্য করে, তবে সেটি হয়তো তীব্র কিন্তু নিরাপদ না। সিকিউর রিলেশনশিপ অনেকটা একটা ইমোশনাল হোমের মতো, যেখানে আপনি নিজেকে ছোট না করে নিজের সত্য সত্তা নিয়ে থাকতে পারেন এবং তবুও গ্রহণযোগ্য থাকেন। এই শেষ অংশ আমাদেরকে মনে করিয়ে দেয়, ভালোবাসা কোনো যুদ্ধক্ষেত্র হওয়া উচিত নয়, এটি আশ্রয়ও হতে পারে, যদি আমরা সচেতনভাবে নিরাপত্তার পথে হাঁটতে শিখি। অর্থাৎ অ্যাটাচড আমাদের শেখায় যে ভালোবাসার সমস্যাগুলো প্রায় আবেগগত অযোগ্যতা নয়, বরং অ্যাটাচমেন্ট প্যাটার্নের একটি ফল। যখন আমরা বুঝতে শিখি আমরা কিভাবে ভালোবাসি এবং কেন প্রতিক্রিয়া দিই, তখনই সম্পর্কগুলো আর অন্ধ আবেগ থাকে না, তা হয়ে ওঠে সচেতন একটি নির্বাচন। শেষ পর্যন্ত বইটির মূল বার্তা একটাই, ভালোবাসা শুধু তীব্র হলেই যথেষ্ট নয়,
তা নিরাপদ, স্থির এবং গ্রহণযোগ্য হওয়াই সত্যিকারের পরিণত সম্পর্কের চিহ্ন। এবার একটু থামুন। দেখুন, আপনি কি ভালোবাসার নামে বারবার নিজের প্রয়োজন চেপে রাখছেন? আজ থেকে অন্তত নিজের অ্যাটাচমেন্ট প্যাটার্নকে চিনে সচেতন হন এবং কমেন্টে লিখুন, আই চুজ সিকিউর লাভ। তাহলে এটাই ছিল অ্যাটাচড বাই আমির লেভিন এবং র্যাচেল হেলারের বইটির মূল সারাংশ। এই বই আমাদের শেখায় ভালোবাসা কেবল অনুভূতি নয়, এটি এক অ্যাটাচমেন্ট প্যাটার্ন, আর সচেতনতা দিয়েই আমরা অস্থির সম্পর্ক থেকে নিরাপদ সংযোগের দিকে এগোতে পারি। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়।